প্রিয় ছাত্রছাত্রীরা, ভারতের বিচার বিভাগ এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারতের হাইকোর্ট বা মহাধর্মাধিকরণের গঠন এবং ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো এই প্রশ্নের উপর। ভূমিকা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সাধারণত রাজ্যগুলোর জন্য আলাদা বিচার বিভাগ থাকে, স্বতন্ত্র বিচার ব্যবস্থা থাকে। ভারত যদিও যুক্তরাষ্ট্র, কিন্তু এখানে অঙ্গরাজ্যগুলোর জন্য কোনো স্বতন্ত্র বা স্বাধীন বিচার বিভাগ নেই। ভারতবর্ষে অখণ্ড বিচার ব্যবস্থা, যার শীর্ষে আছে হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের অধীনেই এক বা একাধিক রাজ্যকে নিয়ে এক একটা হাইকোর্ট আছে। এই হাইকোর্টকে অবশ্যই সুপ্রিম কোর্টের অধীনে এবং তত্ত্বাবধানে থেকেই তাদের বিচার কার্য সম্পন্ন করতে হয়। এবং এই হাইকোর্টে যে বিচার হবে, সেই বিচারের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা যায়। হাইকোর্টের গঠন। ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী ভারতের প্রত্যেকটা অঙ্গরাজ্যের জন্য একটি করে হাইকোর্ট বা বাংলা যেটাকে বলা হয় মহাধর্মাধিকরণ থাকবে। এটা সংবিধানে উল্লেখ আছে। তবে এটা উল্লেখ আছে যে পার্লামেন্ট নতুন আইন প্রণয়ন করে দুটো বা তার চাইতে বেশি, 2 বা ততোধিক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য মাত্র একটি হাইকোর্ট গঠন করতে পারে। বর্তমানে সারা ভারতবর্ষে 21টি হাইকোর্ট আছে। সংবিধান অনুযায়ী, সংবিধানের 216 নম্বর ধারা অনুযায়ী প্রতিটি হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং কয়েকজন অন্যান্য বিচারপতি থাকবেন। অন্যান্য বিচারপতিদের সংখ্যাও রাষ্ট্রপতি নির্ধারণ করবেন এবং হাইকোর্টের প্রত্যেকটা হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। হাইকোর্টের বিচারপতিদের বিচারপতি পদে আসীন হওয়ার জন্য যে যোগ্যতাগুলো দরকার তা হচ্ছে যে তাকে অবশ্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। বিচার বিভাগীয় পদে কমপক্ষে 10 বছর কাজ করার অভিজ্ঞতা, হাইকোর্ট বা 2 বা ততোধিক এই ধরনের আদালতে 10 বছর একটানা আইনজীবী হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে হাইকোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়সসীমা 62 বছর। অবশ্য এই সময়ের মধ্যে যদি বিচারপতিদের বিরুদ্ধে অসদাচরণ, অক্ষমতা ইত্যাদি অভিযোগ থাকে, তাহলে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যদের 2/3 সমর্থনে রাষ্ট্রপতি অভিযুক্ত বিচারপতিকে অপসারিত করতে পারেন। বিচারপতিদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা রাজ্যের যে সঞ্চিত তহবিল আছে, সেই সঞ্চিত তহবিল থেকেই প্রদান করা হয়ে থাকে। হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী। সুপ্রিম কোর্টের অধীনে বা তত্ত্বাবধানে থেকে হাইকোর্ট যে সমস্ত ক্ষমতাগুলো ভোগ করে থাকে এবং যে সমস্ত কার্যাবলী সম্পন্ন করে থাকে, সেগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। 1 নম্বর হচ্ছে মূল এলাকা বিষয়ক ক্ষমতা। রাজস্ব বিষয়ক যে সমস্ত বিষয় আছে, কর অর্থাৎ সরকারের আয় ব্যয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে,
এই বিষয়গুলো নিয়ে যে মামলা হয় সেগুলো হাইকোর্টের মূল এলাকাভুক্ত হিসাবে চিহ্নিত হয়। তাছাড়া অনেক সময় দেওয়ানি ও ফৌজদারি মামলাকেও মূল এলাকার অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। তবে 1973 সালে ফৌজদারি দণ্ডবিধি পরিবর্তিত হওয়ার ফলে হাইকোর্টের ফৌজদারি মামলা সংক্রান্ত মূল এলাকাভুক্ত ক্ষমতার বিলোপ সাধন করা হয়েছে। বর্তমানে কলকাতা, মুম্বাই ও চেন্নাই শহরে ফৌজদারি মামলার বিচার নগর দায়রা আদালতে সম্পাদিত হয়। 2 নম্বর, আপিল এলাকা বিষয়ক ক্ষমতা। আপিল অর্থাৎ আবেদনের ভিত্তিতে যে সমস্ত বিচার কার্য সম্পন্ন হয়। রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হল হাইকোর্ট। দেওয়ানি ও ফৌজদারি মামলার বিষয়ে হাইকোর্টে আপিল করা যায়। দেওয়ানি মামলা কোনগুলো? দেওয়ানি মামলা হচ্ছে জমি, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত যে বিরোধ, সেগুলো দেওয়ানি আদালতে বিচার হয়। আর ফৌজদারি মামলা কোনগুলো? অর্থাৎ মারামারি, খুন, জখম, চুরি ইত্যাদি বিষয়গুলো হচ্ছে ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত। এই দেওয়ানি ও ফৌজদারি মামলা বিষয়গুলো হাইকোর্টের আপিল এলাকার অন্তর্ভুক্ত। দেওয়ানি মামলার ক্ষেত্রে জেলা জজ ও অধস্তন জেলা জজের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। অর্থাৎ জেলা জজ কিংবা অধস্তন জেলা জজ কোনো একটা মামলায়, দেওয়ানি মামলায় যে বিচার করে রায় দেবে, সেই রায় যদি পছন্দ না হয় তাহলে হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে আবার আপিল করা যাবে, অর্থাৎ আবেদন করা যাবে। হাইকোর্টের কোনো বিচারকের একক সিদ্ধান্তের বিরুদ্ধেও হাইকোর্টে আপিল করা যাবে। অর্থাৎ হাইকোর্টে একজন বিচারপতি নিয়ে যে সিঙ্গেল বেঞ্চ তৈরি হয়, সেই একজন বিচারপতি যে মামলায় রায় দেয়, সেই রায় অপছন্দ হলে সেই রায়ের বিরুদ্ধে আবার হাইকোর্টে আবার আপিল করা যায়। এছাড়া আইন ও পদ্ধতিগত প্রশ্নে কোনো অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল মামলায় ঊর্ধ্বতন আদালত যে রায় দেয় তার বিরুদ্ধেও হাইকোর্টে আপিল করা যায়। আবার অন্যদিকে ফৌজদারি মামলার ক্ষেত্রে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ কোনো ব্যক্তিকে 7 বছরের বেশি কারাদণ্ড দিলে সেই রায় যদি অপছন্দ হয়, সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়, অর্থাৎ আবেদন করা যায়। এছাড়াও কয়েকটি নির্দিষ্ট মামলার ক্ষেত্রে সহকারী দায়রা জজ বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে রায়, সেই রায়ের বিরুদ্ধেও হাইকোর্টে আপিল করা যায়। 3 নম্বর, লেখ জারির ক্ষমতা। নিজ এলাকাভুক্ত ভৌগোলিক সীমানার মধ্যে, অর্থাৎ হাইকোর্টের যে নিজস্ব এলাকা, সেটা একটা রাজ্য হতে পারে বা সেই রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে একটা যদি হাইকোর্ট থাকে, সেই হাইকোর্টের নিজের যে এলাকা, সেই এলাকাভুক্ত ভৌগোলিক সীমানার মধ্যে বসবাসকারী নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব হাইকোর্টের হাতে অর্পণ করা হয়েছে। হাইকোর্ট এই মৌলিক অধিকার সংরক্ষণের জন্য কতগুলি পদ্ধতি অবলম্বন করে থাকে। বিচারের কয়েকটা পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে থাকেন। সেই পদ্ধতিগুলো কি? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণ ইত্যাদি। এগুলোকে বলা হয় হচ্ছে লেখ, বা বলা হয় নির্দেশ, বা হচ্ছে আদেশ। নাগরিকদের যে এই মৌলিক অধিকারগুলো সংরক্ষণ, এই সংরক্ষণগুলো ছাড়াও
অন্য যে কোনো উদ্দেশ্যে হাইকোর্ট এই লেখ বা নির্দেশ বা আদেশ জারি করতে পারে। এই যে ক্ষমতা, এই ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্টের হাতে অর্পণ করা হয়নি, অর্পণ করা হয়েছে হাইকোর্টের ওপর। 4 নম্বর, সাংবিধানিক বৈধতা বিচারের ক্ষমতা। ভারতে কেন্দ্রীয় যে পার্লামেন্ট আছে, অর্থাৎ আইনসভা আছে, এবং রাজ্যের যে আইনসভা আছে, এই দুই ধরনের আইনসভাই যখন আইন প্রণয়ন করে তখন অবশ্যই সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখেই আইন প্রণয়ন করতে হয়। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন তৈরি করেনি, কেন্দ্রীয় আইন বিভাগও করেনি, বা রাজ্যের যে আইনসভা আছে রাজ্যের আইনসভাও করেনি, সেই ক্ষেত্রে হাইকোর্ট সেই আইনটাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে এবং হাইকোর্ট এই অসাংবিধানিক আইনটাকে বাতিল বলে ঘোষণা করতে পারে। 5 নম্বর, তত্ত্বাবধান বিষয়ক ক্ষমতা। হাইকোর্ট নিজ এলাকার অন্তর্ভুক্ত যে আদালতগুলো আছে, অধস্তন আদালত এবং ট্রাইব্যুনাল আছে, বিশেষ বিশেষ আইনের বিচার যেখানে করা হয়, আলাদা ব্রাঞ্চ তৈরি করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ট্রাইব্যুনাল। এই আদালত এবং ট্রাইব্যুনালগুলোর তত্ত্বাবধান করার দায়িত্ব পালন করে থাকেন। তবে এটা ঠিক, হাইকোর্টের এই এলাকার মধ্যে যদি কোনো সামরিক আদালত থাকে বা সামরিক বিভাগের ট্রাইব্যুনাল থাকে, সেই সামরিক আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান করার ক্ষমতা এই হাইকোর্টের নেই। সামরিক আদালত ও ট্রাইব্যুনাল ছাড়া অন্য আদালত বা ট্রাইব্যুনাল সমূহের তত্ত্বাবধান হাইকোর্ট করতে পারে। যে কোনো প্রয়োজনীয় দলিল দাখিল করার জন্য অধস্তন আদালত সমূহকে নির্দেশ দিতে পারে হাইকোর্ট এগুলো তত্ত্বাবধান করার জন্য। অধস্তন আদালতের যে কর্মচারীবৃন্দ আছে তারা কিভাবে নথিপত্র রক্ষা করবে, হিসাব কিভাবে করবে, সে বিষয়ে নির্দেশ দেওয়ার ক্ষমতা হাইকোর্টের আছে। মামলা অধিগ্রহণের ক্ষমতা। কার কাছ থেকে অধিগ্রহণ? অধস্তন আদালতগুলো যে আছে সেই আদালতগুলোর কাছ থেকে হাইকোর্ট মামলা অধিগ্রহণ করে নিতে পারে, নিয়ে নিতে পারে। কোন ক্ষেত্রে? অধস্তন আদালতে যে মামলাগুলো বিচারাধীন আছে সেই মামলাগুলোর ক্ষেত্রে যদি দেখা যায় যে সেখানে সংবিধানের ব্যাখ্যা দিতে হচ্ছে, সংবিধানের ব্যাখ্যা দিয়ে তবেই সেই মামলার বিচার করতে হচ্ছে, সেই ক্ষেত্রে হাইকোর্ট অধস্তন আদালতের কাছ থেকে সেই মামলা অধিগ্রহণ করে নিতে পারে। কারণ অধস্তন আদালতগুলো সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসেবে ভূমিকা পালন করতে পারে না, তাই সেই মামলাটাকে হাইকোর্ট অধিগ্রহণ করে নিতে পারে। অধিগ্রহণ করে নিয়ে সেই মামলার বিচার সংবিধানের ব্যাখ্যার মধ্য দিয়ে হাইকোর্ট নিজেই করে থাকে। 7 নম্বর, নিয়ন্ত্রণের ক্ষমতা। হাইকোর্ট তার নিজ এলাকার অন্তর্গত যে অধস্তন আদালতগুলো আছে সেই অধস্তন আদালতগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। জেলা আদালত এবং অন্যান্য যে অধস্তন আদালতগুলো আছে তাদের বিচারপতি কর্মচারীদের নিয়োগ, বদলি, তাদের পদের উন্নতি ইত্যাদি বিষয়ে হাইকোর্ট নিজেই ক্ষমতা ভোগ করে থাকে।
অন্যান্য ক্ষমতা। হাইকোর্ট নিজের অবমাননার জন্য অবমাননাকারীকে শাস্তি দিতে পারে। অর্থাৎ হাইকোর্টকে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি যদি অবমাননা করে তাহলে সেই ব্যক্তিকে হাইকোর্ট নিজেই শাস্তির বিধান করতে পারে। হাইকোর্ট বিচার কার্য সম্পাদন করবার জন্য যে সমস্ত প্রয়োজনীয় নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো নিজেই তৈরি করে থাকে। আবার এই হাইকোর্ট অভিলেখ আদালত হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ কোর্টের যাবতীয় তথ্যাদি, বিচারের রায় ইত্যাদি নথিভুক্তিকরণের ক্ষেত্রেও কার্য সম্পাদন করে থাকে। উপসংহার: হাইকোর্ট রাজ্যের সর্বোচ্চ আদালত হলেও এই হাইকোর্টের উপর কেন্দ্রীয় সরকারের সর্বব্যাপী প্রাধান্য লক্ষ্য করা যায়। হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ, বদলি ইত্যাদি ক্ষমতা রাষ্ট্রপতির হাতে প্রদান করা হয়েছে। বা হাইকোর্টের যে কোনো বিচারপতিকে অপসারণ করার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের পার্লামেন্ট গ্রহণ করলে রাষ্ট্রপতি কর্তৃক তাকে পদচ্যুত করার কথা উল্লেখ করা আছে। তাছাড়া যদি দেশে জরুরি অবস্থা জারি হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্টের যে ক্ষমতা, সেই ক্ষমতা কেন্দ্র বাতিল বলে ঘোষণা করতে পারে। সুতরাং বলা যায় যে অঙ্গরাজ্যের হাইকোর্টগুলি তাত্ত্বিক দিক থেকে অনেকগুলো ক্ষমতার অধিকারী হলেও কার্যক্ষেত্রে তাদেরকে সুপ্রিম কোর্টের অধীনে থেকে, তাদের তত্ত্বাবধানে থেকে সুপ্রিম কোর্টের সহায়ক আদালত হিসেবেই ভূমিকা পালন করতে হয়। ধন্যবাদ।